প্রধান উপদেষ্টাদের সঙ্গে বিএনপির বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার প্রস্তাব ও নির্বাচন ইস্যু। জানাবো কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য। এদিকে এক ইউনিয়নেই পাওয়া গেল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ৫ আলিশান বাড়ি। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় শেখ হাসিনার নামে মামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার প্রস্তাব ও নির্বাচন ইস্যু। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এই দফায় আলোচনা শুরু হবে। বিএনপির নেতারা বলেছেন ২০২৩ সালের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কি ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কি ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি। এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারে কি ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনায় থাকবে। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক নেতা বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো পতিত সরকারের সহযোগীরা রয়ে গেছে, যেটা আমাদের নেতারা বিভিন্ন সভা সমাবেশে বলে আসছেন। তাদের সরানোর বিষয়টিতে উপদেষ্টার সঙ্গে আলোচনা তুলে ধরা হবে। পাশাপাশি পোশাক শ্রমিক অসন্তোষ, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও আলোচনায় আসবে। কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলটি টানা ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে। দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে। সরকারি চাকুরিতে প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সে আন্দোলন দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ, তবে শেষ রক্ষা হয়নি। ৫ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তবে তার আগে প্রায় ২ সপ্তাহে পুলিশের গুলিতে দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১,০০০ মানুষ, আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা দেশ ত্যাগ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। গত প্রায় ২ মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের সমর্থকদের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২ মাসে শেখ হাসিনা এবং তার অনুগত নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি সেগুলোর তদন্ত শুরু করেছে। বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারের যে দাবি তুলেছে তাকে সমর্থন জানিয়েছে। জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জার্মান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি জ্যেষ্ঠ গবেষক জাসমিন লোর্ডস দেশটির সরকারি সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলেকে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে গোটা সময় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাই আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যেসব অভিযোগ বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে আসছে অবশ্যই সেগুলো তদন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা প্রায় শূন্য। তবে তাই বলে বিগত সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত করা যাবে না কিংবা থেমে থাকবে এমনটা হওয়া উচিত হবে না। বিগত জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পুলিশ এবং বিগত সরকারের
সরকারের নেতাকর্মীদের হাতে যারা নিহত হয়েছেন ইতিমধ্যে সেই সব ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। সম্প্রতি ঢাকায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিনিধিরা সফর করে গিয়েছেন। জাতিসংঘ প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে লর্ডস বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ, কারণ জাতিসংঘের তত্ত্বাবধানে যদি তদন্ত পরিচালিত হয় তাহলে তা নিরপেক্ষ হবে। আমি তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছে আরও একটি কারণে, সেটি হলো ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে যেসব তদন্তের ফলাফল তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। শেখ হাসিনা ভারতে পালানোর পর গত 1 মাসে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও উচ্চ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন। অল্প কয়েকজন আওয়ামী লীগ সভানেত্রীর পদাঙ্ক অনুসরণ করে দেশে ছেড়ে পালাতে সফল হয়েছেন, আর বাকিদের সবাই বর্তমানে দেশের ভেতরে গা ঢাকা দিয়ে আছেন। সাক্ষাৎকার নেওয়ার জন্য ডয়েচে ভেলে বাংলাদেশ গোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের কেউ সাক্ষাৎকার দিতে চাননি। সাক্ষাৎকার দিতে না চাওয়ার প্রধান কারণ তারা ভয় পাচ্ছেন যে এখন সাক্ষাৎকার দিলে বর্তমান সরকার তাদের অবস্থান জেনে যাবে। তবে শেখ হাসিনা দেশ ত্যাগের পর ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন, এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসবের অনেকগুলোই ভুল ছিল, কিন্তু এটাও সত্য যে আন্দোলনকারীরা সরকারকে লাগাতার উস্কানি দিয়ে গেছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটি ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক সমর্থক প্রচার করে বেড়াচ্ছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখন চুপচাপ থাকলেও আওয়ামী লীগ মরে যায়নি, দুর্বল হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে রাজনীতি এবং প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, কিন্তু এই সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জয়। ডয়েচে ভেলেকে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসনিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা এখনো হয়নি। আওয়ামী লীগকে বাইরে রেখে তারা যদি দেশের সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান এই প্রসঙ্গে ডয়েচে ভেলেকে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কাজে তাদেরকেও যুক্ত করা হলে তা হবে পুরোপুরি হাস্যকর একটি ব্যাপার। তবে এটাও সত্য যে আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, তাই সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ না নিতে দেওয়া হয় তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে। সেই সঙ্গে জাহিদুর রহমান আরো বলেন যে শেখ হাসিনা তার জীবদ্দশায় আওয়ামী লীগকে আবার জাগিয়ে তুলতে পারবেন এমনটা তিনি এবং বাংলাদেশের অনেকেই বিশ্বাস করেন না। শেখ হাসিনা যদি দেশে ফিরেও আসেন সেক্ষেত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন, এই দুর্নাম সর্বক্ষণ তাকে তাড়া করে ফিরবে। আমি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করি ভারতে নির্বাসিত অবস্থাতে জীবন অবসান ঘটবে তার। এক ইউনিয়নেই পাওয়া গেল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর 5 আলিশান বাড়ি। ঢাকার কেরানীগঞ্জের কোন্টা ইউনিয়নের কাউটাইল ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে নিরিবিলি একটি বাগান বাড়ি প্রধান ফটক দিয়ে প্রবেশ করে চোখ পড়ে দামি গাছের একটি জঙ্গল। দামি ট্রায়ালস মোড়ানো রাস্তায় কিছু দূর গিয়ে জঙ্গলের শেষ প্রান্তে পাওয়া গেল একটি আলিশান দোতলা বিল্ডিং এর নিচে আছে পানির ফোয়ারা, সুইমিং পুল, পাশে বুড়িগঙ্গার সঙ্গে আছে শান বাঁধানো ঘাটও। জঙ্গলে অন্য প্রান্তে কর্মচারীদের জন্য আছে কিছু ঘর। প্রথম দেখাই এটিকে রিসোর্ট মনে হলেও স্থানীয়রা জানালেন এটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও ঢাকা 3 আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর বাগান বাড়ি। তারা আরো জানান ছুটির দিনে এখানে এসে রাতভর আমোদ প্রমোদ করতেন এই আওয়ামী লীগ নেতা। ঈদগাহের জমিতে গড়ে তোলা এই বাগান বাড়ির মূল ফটকে রয়েছে মসজিদ। আমোদ ফুর্তিতে ব্যাঘাত এড়াতে ওই মসজিদ ও সরাতে তিনি মরিয়া ছিলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ঢাকা এবং দেশের বাইরে তো আছেই, শুধু নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কোন্টা ইউনিয়নে ঘুরে পাওয়া গেছে তার এমন অন্তত 5টি আলিশান বাড়ি এবং একটি খামারের সন্ধান। যদিও শেখ হাসিনা পালানোর পর তার সবকটি বাড়িতে ভাঙচুর জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। কোন্টা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও খেয়াঘাট ঘেঁষা উঁচু দেয়ালে ঘেরা ফার্ম হাউসটির আয়তন প্রায় 70 একর, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। মাছে ভরা লেক আছে, নৌকাও ছিল, সব ধরনের গবাদি পশু, এমনকি হরিণেরও খামার। যদিও 5 আগস্ট গেট ভেঙে সবই লুট করে নিয়ে গেছে জনতা। এতদিন বিপুল প্রভাবের বিপরীতে দাঁড়াতে না পারলেও এখন জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড দিয়ে যাচ্ছেন মূল মালিকরা। সাইনবোর্ডে দেওয়ার নম্বর যোগাযোগ করা হলে প্রতিবেদককে মানিক শাহানা পারভিনের ছেলে বলেন, জমিটা উনি প্রথমে কিনতে চেয়েছিলেন, আমরাও কথা বলেছিলাম, কিন্তু দামে
মেলেনি। এর মধ্যে কেনা ছাড়াই তিনি বাউন্ডারি করে ফেলেছেন। এখন উনি চলে যাওয়ার পর আবার এখানে যেভাবে হরিলুটো শুরু হয়েছে, তাই নিজের জমি বাঁচাতে আমরা সাইনবোর্ড দিয়েছি। সাইনবোর্ড দেওয়া অপর ব্যক্তি হাজী ইলিয়াস আহমেদ খোকাও একই রকম অভিযোগ করেন। এছাড়াও একই ইউনিয়নের দোলেশ্বরেও আরেকটি বাগান বাড়ি করেছেন নসরুল হামিদ বিপু। অভিযোগ আছে নানান প্রজাপতির ফুল ফলের বৃক্ষে সাজানো এই বাগান বাড়ি গড়ে তোলা হয়েছে বুড়িগঙ্গা নদীর দখল করে। এর প্রমাণ পাওয়া যায় এর বাউন্ডারি ওয়ালের ভেতরে থাকা বিআইডব্লিউর দেওয়া নদীর পিলার দেখে। স্থানীয়রা জানান এই পিলার আগে বাড়ির অনেক ভেতরে ছিল। বিপু ক্ষমতা দেখিয়ে পিলারটিকে সরিয়ে বসাতে বাধ্য করেছিলেন। এই বাগান বাড়িটির কাছে রাস্তার দুই পাশে আছে আরো দুটি ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ি দুটি তার পৈতৃক বাড়ি হিসেবেই পরিচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।